শুরু হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এখানে পড়তে গিয়ে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে বৃদ্ধি কি এবং বিকাশ কি। এখানে আমি বৃদ্ধির কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি। বৃদ্ধির ক্ষেত্রে প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হলো যে বৃদ্ধি হচ্ছে একটা উপচিতি প্রক্রিয়া, অর্থাৎ যেখানে জীবদেহের শুষ্ক ওজন বাড়ছে, যার ফলে জীবের আকার আয়তন বৃদ্ধি পায় এবং সেটি একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে এবং যা স্থায়ী ও অপরিবর্তনীয়। তাহলে বৃদ্ধি কাকে বলে? যে উপচিতি প্রক্রিয়ায় জীবের আকার আয়তন ও শুষ্ক ওজন সুনির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে। বৃদ্ধি নয় মানে বেড়ে যাওয়া। বৃদ্ধি ভালো বাংলায় বলে যেখানে বেড়ে যাচ্ছে সেখানে আমরা সেই জিনিসটাকেই বৃদ্ধি বলছি। বৃদ্ধি হচ্ছে বলে বিকাশ হওয়া সম্ভব। জাইগোট বা ভ্রূণাণু থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি জীবের জীবনচক্রে বৃদ্ধি এবং বৃদ্ধির পরবর্তী যে ঘটনাগুলো ঘটতে থাকে এবং সেটা একটি সংঘটিত ঘটনা, সেটাকে আমরা বলছি বিকাশ। বিকাশ হলো একটি বৃহত্তর জীবনের বৈশিষ্ট্য। সারা জীবন ধরেই মানুষের কিন্তু বিকাশ ঘটে। এই যে ছোট থেকে আমরা যখন বড় হই তখন আমাদের মধ্যে বিভিন্ন ভাবে আমরা বিকাশ ঘটতে দেখি। একদম ছোটবেলায় বিছানায় আমরা শুয়ে থাকতাম, কাঁদতাম খিদে পেলে। আস্তে আস্তে আমরা হাত পা নাড়াচাড়া করে ইশারা করতে শিখলাম, মুখে শব্দ করতে শিখলাম। তারপরে আস্তে আস্তে আমরা একটা দুটো শব্দ বলতে শিখলাম এবং ধীরে ধীরে কথা বলতে শিখলাম। তাহলে হচ্ছে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখছি যে বৃদ্ধি হচ্ছে, কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, যার ফলে আকার আয়তনের পরিবর্তন হচ্ছে। সেখান থেকেই বিভিন্ন রকম ক্রিয়াকলাপগুলো আমাদের শরীরে, যেরকম পাচন ক্রিয়া, রেচন ক্রিয়া, শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলতে পারছে। তাই জন্যই লিখেছি যে বৃদ্ধি অন্যতম বৈশিষ্ট্য, এবং সেই অন্যতম বৈশিষ্ট্যটা হচ্ছে বলেই কিন্তু আমরা দেখছি আকার ও আয়তন বাড়ছে। এবং বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। কোষ যদি না বৃদ্ধি পায়, কোষ যদি বিভাজন না হয়, তাহলে শরীরের আকার আয়তন কিন্তু কোনোভাবেই বাড়বে না। তাই বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। বৃদ্ধি হচ্ছে বয়স বাড়ছে, শরীরের আকার আকৃতিও পরিবর্তন হচ্ছে, আকৃতি নয় আমাদের ক্ষেত্রে আকার। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা আকৃতিরও পরিবর্তন দেখি। যেদিকে সূর্যের আলো আছে সেদিকে দেখছি একটি ডাল বেড়ে যাচ্ছে, যেদিকে সূর্যের আলো কম সেদিকে দেখছি ডালের বৃদ্ধি কম হচ্ছে। এবং জীবনচক্রের সম্পূর্ণটা ধরে কিন্তু জীবনচক্রের মধ্যে বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, এবং এই বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি বিকাশের মাধ্যমেই। এবার এই যে বৃদ্ধির দশাগুলো, এই বৃদ্ধির দশাকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমেই যেটা দেখছি সেটা হলো কোষ বিভাজন দশা। কোষ বিভাজন আমরা পড়েছি এই অধ্যায়েরই প্রথম দিকে। কোষ বিভাজন দশায় দেখছি কি একটি মাতৃকোষ, সেই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হলো, এই কোষটা থেকে আবার দুটি কোষ তৈরি হবে, তখন এই কোষটা মাতৃকোষ হবে এবং যে দুটি তৈরি হবে সে দুটিকে আমরা অপত্য কোষ বলবো। আবার এই কোষটাও বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি হবে। এইভাবে কি হচ্ছে, কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, দেহের বৃদ্ধি হচ্ছে। তারপরে দ্বিতীয় পয়েন্ট আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কোষীয় আকার। কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা, এটিও একটি অন্যতম বিষয় আমি বলবো, যেখানে আমরা দেখছি যে একটি কোষের কিন্তু উদ্ভিদ কোষের এখানে ছবিটা আঁকা হয়েছে, এবং আমরা দেখছি যে এই যেটা হলো প্রাথমিক কোষ প্রাচীর, মাঝখানটা হলো সাইটোপ্লাজম এবং অ্যারো দিয়ে নিচে এটাকে দেখানো হয়েছে নিউক্লিয়াস। এখানে কি হচ্ছে যে প্রাথমিক কোষ প্রাচীরের বৃদ্ধি হচ্ছে, গৌণ কোষ প্রাচীরের বৃদ্ধি হচ্ছে, এবং আস্তে আস্তে কি হচ্ছে, উদ্ভিদ বেড়ে যাচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে। এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে এই বৃদ্ধি সারা জীবন ধরেই চলতে থাকে। প্রাণীর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি সারা জীবন ধরে নয়, এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই বৃদ্ধি হয়, তারপরে আমরা দেখি যে বৃদ্ধি থেমে যায় একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পরে। এটা হলো প্রথম কোষ বিভাজন দশা, এবং তারপরেই থাকছে কোষীয় বৃদ্ধিকরণ দশা। এরপরেই আমরা যে বিষয়টা দেখব, আমাদের থার্ড যে বিষয়টা, সেই বিষয়টাতে আমরা চলে এসেছি, সেটা হলো কোষ বিভেদন দশা। কোষীয় বিভেদন দশা। এই যে কোষীয় বিভেদন দশা, আমরা একটা উদ্ভিদ কোষকেই আবার উদাহরণ হিসাবে দেখছি, এবং এখানে দেখছি যে প্রাথমিক কোষ প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর এইগুলো কিভাবে বৃদ্ধি হয়। ঠিক আছে, মানে কোষগুলো বিভাজন হচ্ছে, তার ফলে বৃদ্ধি হচ্ছে, গৌণ কোষ প্রাচীর এই যে সৃষ্টি হচ্ছে, এবং স্থূলীকরণ হচ্ছে, এই যে গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হচ্ছে এবং সেগুলো মোটা হচ্ছে, ধীরে ধীরে বয়স বাড়ছে, এবং এইখান থেকে কিন্তু অনেক সময় আমরা উদ্ভিদের বয়সও বুঝতে পারি যে উদ্ভিদটি কত পুরনো। এইভাবে আমরা দেখছি যে আমাদের বৃদ্ধি ও বিকাশ হচ্ছে। তারপরে বিকাশে আমরা উদ্ভিদ পড়ছিলাম এতক্ষণ,
এবার আমরা মানব বিকাশের বিভিন্ন দশা পড়ছি। মানব বিকাশের বিভিন্ন দশায় আমরা যেটা দেখতে পাবো যে সময়ের সঙ্গে মানুষের জৈবিক, মানসিক ও আবেগ সংক্রান্ত পরিবর্তনকে মানব বিকাশ বলা হয়, এবং এখানে আমরা 5টা দশা দেখতে পাচ্ছি। প্রথমে হলো সদ্যজাত, শিশু যখন জন্মাচ্ছে অর্থাৎ ভ্রূণের প্রসব থেকে প্রথম মাস পর্যন্ত সময়কালকে আমরা বলছি সদ্যজাত। এই সময় সদ্যজাতদের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন এই সময় মায়ের মুখ প্রাথমিক বর্ণ, শব্দ, আলো প্রভৃতি চিনতে পারে, কান্নাকাটি করে মনের ভাব প্রকাশ করে। তারপরে হচ্ছে শৈশব দশা, এই দশাটি 10 বছর বয়স পর্যন্ত থাকছে। এই সময় দেখি সদ্যজাতের তুলনায় মাথার আকার আর মানে দেহের তুলনায় ছোট হয় এবং হাত পা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। শিশুর বৃদ্ধি এই সময় মাঝারি মাত্রায় ঘটে। লেখাপড়া শেখে, দৌড়াতে শেখে, আঁকা শেখে, বিভিন্ন ধরনের স্কিল ওদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে, নতুন কিছুকে ওরা আয়ত্ত করতে শেখে। এই সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরেই আমরা তৃতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি বয়ঃসন্ধি দশা, এবং সেটা হলো শৈশব ও পরিণত দশার অন্তর্বর্তী পর্যায়ের দশা। এই সময়কাল 10 থেকে 19 বছর পর্যন্ত হয়। তবে সকলের ক্ষেত্রে বয়ঃসন্ধি এক সময় আসে না, এবং সকল দেশেও অনেক সময় একই রকমের নয় এই বয়ঃসন্ধির কাল। ভারতে একরকম, আবার আমরা বিদেশের ক্ষেত্রে অন্যরকম দেখি। তবে মোটামুটি ভাবে 10 থেকে 19 বছর একটা রেঞ্জ থাকে, এবং এইখানে যে পরিবর্তনগুলো হয় সেটা সকল দেশে কিন্তু সমান নয়। ঠিক আছে, আমরা আকার আকৃতির বৃদ্ধি পেয়ে দেখি, গৌণ যৌন বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে দেখতে পারি, কিন্তু সেগুলো কখন ঠিক কোন বয়স থেকে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, নির্দিষ্ট সময়কালটা অনেক সময় আলাদা হয়ে যায়। আচ্ছা, এই সময় যৌন হরমোন গুলোকে আমরা তাদের ক্রিয়াশীল অবস্থায় দেখতে পারি, এবং শারীরিক মানসিক পরিবর্তন হতে শুরু করে। চিন্তা শক্তির পরিবর্তন হয়, বিশ্লেষণ ক্ষমতা জাগে, বুদ্ধি দ্রুত বিকাশ ঘটে। এবং তারপরে থাকছে পরিণত দশা। এই সময় আমরা দেখি যে 19 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত, এবং এটি পরিণত দশা। এই সময় দৈহিক বৃদ্ধি বয়ঃসন্ধির তুলনায় হ্রাস পায়, এবং মানুষ তার পরিবার পরিজন নিয়ে চিন্তা ভাবনা করে, দায়িত্ব বৃদ্ধি পায়, এবং এই সময় অভিজ্ঞতা আমাদের অনেকটা বেড়ে যায়। তারপর শেষে থাকে বার্ধক্য বা অন্তিম পরিণত দশা। এই সময় কর্মক্ষমতা আমাদের খুবই হ্রাস পেয়ে যায়, এবং এটি জীবনের একদম শেষ দশা, অর্থাৎ 60 বছরের পরের যে দশাটা, তখন দৃষ্টিশক্তি কমতে থাকে, চুলের ধূসর বর্ণ হয়, ত্বকে কুঞ্চন দেখা যায় অর্থাৎ কুঞ্চিত হতে থাকে, তারপর কানে কম শোনা, তারপরে স্মৃতিশক্তি হ্রাস পায়, অবসাদগ্রস্ত হয়ে পড়তে দেখা যায়, হীনমন্যতা দেখা যায়, এবং এই সময় অস্থি ক্ষয় দেখা যায়, যেটা কিন্তু বেশ একটা বড় সমস্যা, যার ফলে তাদের হাঁটা চলায় সমস্যা হয়, এবং দেহের সার্বিকভাবে কার্যক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এখানে অধ্যায়টি শেষ হলো। আমি এর পরের দিনকেই তৃতীয় অধ্যায়টি শুরু করব।